পার্বত্য চট্টগ্রামের গভীর জঙ্গলাবৃত অঞ্চল। ওই ভূখণ্ডে নাকি সমতলের মানুষের ঢুকতে মানা। 19 শতকে নিজের প্রাণ বাজি রেখে সেই নিষিদ্ধ দুর্গম এলাকায় প্রবেশ করেছিলেন এক ব্রিটিশ অফিসার, থমাস হার্বার্ট লুইন। দুঃসাহসী অভিযানে উন্মোচন হতে থাকে একের পর এক বিস্ময়। তারপর একটা যুদ্ধের আয়োজন, তথাকথিত সভ্যতা হানা দেয় পাহাড়ের নির্জনে। সেই রোমাঞ্চকর অভিযানের চমকপ্রদ বিবরণ খোদ লুইনের কলমে। থাংলিয়ানা, আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন, এটা মূলত এ ফ্লাই অন দ্য হুইল, অনুবাদ করেছেন হারুন আর রশিদ। থাংলিয়ানা নামটা আসলে ওই লেখকের নাম থমাস থেকে আমাদের যে উপজাতি চাকমা, মারমা, লুসাই, মেজু, তারা তাদের সংক্ষিপ্ত এই নামটা থাংলিয়ানা হিসেবে ব্যবহার করতো থমাসকে, সেই জন্য বইটার নাম দেওয়া হয়েছে থাংলিয়ানা। তো বইটা পড়লে আসলে আপনি বুঝতে পারবেন যে 1865 থেকে 1872 সালে এই লোক থমাস হার্বার্ট লুইন একজন ব্রিটিশ কর্মকর্তা হিসেবে এই চট্টগ্রাম শাসন করতেন এবং তার জীবনের অনেক মহামূল্যবান কথা তিনি এখানে লিখে গেছেন, অনেক অভিযানের কথা তিনি লিখে গেছেন। লুসাই একটা জাতিগোষ্ঠীর নাম। সেই লুসাইদের সাথে তাদের যুদ্ধ হয়েছে কয়েকবার দফায় দফায়। তারপরে মিজুদের সাথে যুদ্ধ হয়েছে, তারপরে বং, মগ, তাদের সাথেও প্রায় সময় ওদের ব্রিটিশদের সাথে যুদ্ধ হইতো। তো এগুলো নিয়ে অনেক রোমাঞ্চকর ঘটনা উনি এখানে লিখে গেছেন। তারপরে যে অভিযানগুলোর কথা উনি লিখে গেছেন, সেই অভিযানগুলোতে এক ধরনের অ্যাডভেঞ্চার ফিল হবে। তো সেখানে উনি বনের পর বন, জঙ্গলের পর জঙ্গল উনি ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে গেছেন। তারপরে অনেকেই না খেয়ে থাকতে হয়েছে। তারপরে সব এমনও সময় গেছে ওনার খাবার কিছু ছিল না, শেষ পর্যন্ত নিজের পোষা কুকুরটাকে খেতে বাধ্য হয়েছে। শেষ পর্যন্ত খাওয়া হয়নি। তেমন কিছু রোমাঞ্চকর ঘটনা, উপোস থাকা, জঙ্গলের কাটা, বন, বাদার, ভাগ, ভাল্লুক, এই জন্য আপনি থ্রিলার মুভি দেখতেছেন এই বইটা পড়লে, এরকম একটা ফিল আসবে। তো এটা তো মুভি, আর এটা বাস্তব এবং 100% সত্য কথা। উনি যা লিখে গেছেন সবগুলোই সত্য কথা, আমি মিথ্যা খুঁজে পাইনি। যার অন্যতম একটা উদাহরণ হলো উনি আমার গ্রাম নিয়ে একটা, মানে আমি যে গ্রামে বসবাস করি বা আমি যেই উপজেলায় বসবাস করি সেই উপজেলা নিয়ে উনি একটা কথা লিখে গেছেন এখানে। তো সেই উপজেলাটা হলো গিয়ে মানিকছড়ি। মানিকছড়ির রাজা আপনার মং রাজা, সেই মং রাজার ইতিহাস উনি লিখে গেছেন। মং রাজার সাথে উনি সময় কাটাইছেন, মং রাজার নিমন্ত্রণে এখানে এসে উনি দাওয়াত খেয়ে গেছেন। মং রাজাদের সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এই ধরনের ইতিহাসও উনি লিখে গেছেন। তারপরে এখানে আরও কয়েকটা কথা উনি লিখে গেছেন যেগুলা এখনও আছে। যেমন ধরেন মং রাজা, তারপরে মহামণিতে একটা মেলা হয়, উনি সেই মেলার নিমন্ত্রণে আসছেন। তো এখানে 107 নম্বর পৃষ্ঠায় এখানে উনি লিখছেন যে অনেক উচ্ছ্বাসের মহামণি মেলা, মং রাজার নিমন্ত্রণেই আমি মহামণি মেলাতে গিয়েছিলাম। এই মেলাটি ধর্মীয় এবং সামাজিক পরিপ্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ। গৌতম বুদ্ধের একটা মূর্তি আছে পাহাড় ও সমভূমির মাঝখানে একটা জায়গা। বার্ষিক এই উৎসবে পার্বত্যবাসীরা পুণ্য অর্জনের তাগিদে দলে দলে যোগ দেয়, আর বাঙালি ব্যবসায়ীরা মেলায় দোকানে দিয়ে সরলমনা পাহাড়িদের মন ভোলানো চটকদার জিনিসপত্র বিক্রি করে। এই বইয়ে আমি আরেকটা তথ্য খুঁজে পেলাম, সেটা হলো উনি বাঙালিদেরকে বাটপার চিটার একটা জাতির মধ্যে ফেলে গেছেন এবং উনি মনে করতেন যে বাঙালিরা এই ধরনের চিটার বাটপার একটা জাতি, মানে এই ধরনের একটা ইঙ্গিত এই বইয়ে পাওয়া যায়। তারপরে ধরেন এই যে মহামণি মেলার যে জায়গাটা সেটা এখনও আছে, এখনও প্রত্যেক বছর সেখানে মেলা হয়। তারপরে উনি আরও লিখে গেছেন, আমি মেলার আগের দিন ওখানে পৌঁছে একটা আম বাগানে তাঁবু খাটালাম। মন্দিরটা চৌকোনো সাদা রং করা একটা দালান, চারিদিকে প্রবেশ করার জন্য 4টা দরজা রয়েছে। দরজার সামনে একটা করিডোর, সেই করিডোর দিয়ে দালানের চারিদিকে প্রদক্ষিণ করা যায়। মাঝখানে গৌতম বুদ্ধের বিশাল একটা প্রতিকৃতি রাখা, উচ্চতার প্রায় 40 ফুট হবে। এই যে এখানে এই 40 ফুট বুদ্ধ মূর্তিটা কিন্তু এখনও আছে এবং
যার কারণে আমার মনে হয় যে উনি কোনো কিছুই মিথ্যে লেখেননি। এই বইটা আরও 200 বছর আগের লেখা। সেই 200 বছর আগের প্রতিকৃতি কিন্তু এখনও আছে। সেই মহামণি মেলার মাঠ এখনও আছে। তারপরে এই যে গৌতম বুদ্ধের 40 ফুট মূর্তির কথা বলছে, সেই মূর্তিটাও এখনও আছে। তারপরে আপনার এই যে মং রাজবাড়ি, সেই রাজবাড়িটাও এখনও আছে। সুতরাং উনি যে তথ্যগুলো দিয়ে গেছেন 200 বছর আগে, বইটা 200 বছর আগে লেখা, সেই 200 বছর আগের কথার সাথে এখনও সেই প্রতিকৃতি এখনও মিলে। সুতরাং আমি মনে করি যে এর বাইরে উনি যা লিখছেন তার একটাও মিথ্যা না, সবগুলোই সত্যি।